মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাবার গল্প। সময়কাল 2003 থেকে 2020 পর্যন্ত। 10-10 10-10 10-10 স্বাধীনতার ডাক, নেই যে কোনো ফাঁক, শোষণের আবর্জনা ধুয়ে মুছে যাক। জয় বাংলার জয়, জয় বাংলার জয়, জয় বাংলার জয়। শত্রুরা সব বশ, মুক্ত হয়ে দেশ পেল 10-10 10-10 10-10 10-10। না, মাছটা ধরো, আমি কল চাইপে দিই। কেন? আমি বুঝি চাপতে পারি না? নাও চাপো। ইয়ে মা, এ তো বইরে গেছে। তুমি চালে তাই দিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি মাছটা নিয়ে যাও, আমি কলস নিয়ে যাচ্ছি। এ মা, লোকে কি কবে? কি কবে? কবে আমি বর তুমি বউ। যা। আমি গেলাম, তুমি একটু পরে আসো। ও মা, কেন? বোকা, কিচ্ছু বুঝে না। তুমি সাথে সাথে আসবে না কিন্তু। দেখো বৌমা, আমরা তো তোমার কোনো অমর্যাদা করিনি, আর আমার ছেলে তোমাকে তো খুব ভালোবাসে, আর তোমার দেবর সে তো ভাবি বলতে পাগল, তাই না? আমি তো এসবের কোনো কিছু অস্বীকার করছি না আম্মা। আমার বাবা দোষী জেনেও আপনারা কখনোই আমাকে দোষী মনে করেননি, কিন্তু এত কিছু পাওয়ার পরেও আরো কিছু পেতে মন চায় আম্মা। জানি তো বৌমা, হাজার হলেও তো তোমার বাবা সব মেনে চায় তার শ্বশুর বাড়ির সাথে তার বাপের বাড়ির একটা মধুর সম্পর্ক থাকে। এই একটা বিষয় নিয়ে তুমি বঞ্চিত, এটা ঠিক, কিন্তু এটা ছাড়া অন্যান্য কোনো বিষয় নিয়ে তার তোমার কোনো অভিযোগ নেই। তা তো করছিও না, কিন্তু সবকিছু যখন পেয়েছি শুধু এই বিষয়টা কেন বঞ্চিত থাকবো বলো? ভাবি, আসলে এই বিষয়ে আমাদের কিছু করার নেই। আমার মনে হয় তুমি কোনো অভিযোগ না রেখে নিজেকে একটু মানিয়ে নাও। বাবা চাচা দুজনে মুক্তিযোদ্ধা, এই চেতনা থেকে ওনারা কোনোদিনই সরে আসবেন না, আর আমরা তো আসলে এই চেতনা নিয়েই বেঁচে আছি। দেখো, একদিনের বিশ্বাসের দাম আমরা ঠিকই পাবো। তুমি একটু নিজে মানিয়ে নাও, পারবে না ভাবি? পারবো। এনেছিস মা? হ্যাঁ মা। দে আমারে দে, তুই শাকটা বেছে ফেল। কিরে, শাক বাসা কত দূর? অর্ধেক হয়েছে। পল্টু ভাই, এই মাছ কি আমাদের জন্য? হয়, আজকে দুপুরে আমিও এখানে খাবো। কি মাছ? কি মাছ? আজকে আর মাছ খাবো। পুলটু কোন এসো? চাচি, আইসি তো অনেক আগেই, ওই ফুলির সঙ্গে একটু কলতলায় কথা করছিলাম। ও কইলে যে একটু পরে আসতি, তাই একটু দেরি হয়ে গেল। আচ্ছা চাচি, তুমি কও একসাথে আলি কি হতো? মানুষজন কি কয় না কয় সেজন্যই মনে হয়। ও কক গে চাচি, এই না মাছ। এত বড় একটা মাছ এনেছো? হ্যাঁ চাচি। ও ফুলি, কাটতে পারবি তো মা? পারবো না মা। যা, বড় বড় টুকরা করে কাটিস। হ্যাঁ,
বস। চাচি আমিও পাইছি দিই তোমারে। শেষ পর্যন্ত তোমার বাপ রাজি হয়েছে? রাজি হবি না কে? রাজি তো হতেই হবে। কয়েছে আমাকে বিদেশ পাঠাবে, আমি রাজি হইনি। তোমরা রাজি হবে না? ফুলি কয়েছি রাজি না হতি। কেন, দুজনে একসাথে গেলে অসুবিধা কি? একসাথে গেলে তো চাচি আমিও রাজি, কিন্তু কয়েছে ফুলিকে আগে পাঠাবে পরে আমারে, তাই আমি রাজি হইনি। খুব ভালো করিস, একসাথে গেলে যাবা, নাহলে যাওয়ার দরকার নেই। ঠিক আছে চাচি। মা কি করতেছ? এই তো বাবা আনাজপাতি কাটতেছি। এটা ধোয়া না বাবা, এটা মুখে দিতে হয় না। মা আলী ভাই আছে না, মানে আব্বা, কয়েছে আমার কার ফুলিকে বিদেশ পাঠায় দিবি, ওখান থেকে মেলা টাকা কামাই নিয়ে আসলি, তারপর বিয়ে দিবি। তাই নাকি? যাই ফুলিক যায় খবরটা কয় আসি। সত্যি সত্যি তোর আব্বা তাই কয়েছে? এই যে ছেলেটারে ঠকাচ্ছেন না তো? এই দেখো, আরে ঠকা না ঠকার কি আছে, যাক বিদেশে কিছুদিন থেকে আসুক। দুজনের আপনি একসাথে পাঠাবেন তো? ছেলে যখন চাচ্ছে যাক না। আমি আপনার কোনো কিছুই বুঝতে পারতেছি না। এই দেখো, আমার কথা তুমি কোনোদিন বুঝতে চাইছো? শোনেন, সাওয়ালের নিয়ে কোনো রকম চক্রান্ত করবেন না, তাহলে ভালো হবে না, কয়ে দিলাম। আমার কোনো কাজে তুমি বাধা দিবা না। দেব, আমি জানি, কারণ আমি জানি ফুলিরে আপনি ওই পাচার করে দিবেন। দরকার হলে তোমাকেও পাচার করে দেবো। আল্লাহ, আল্লাহ তুমি রহম করো, এই জল্লাদের হাত থেকে আমাদের রহম করো, আল্লাহ রক্ষা করো। দেখি একটু হাসি দাও তো। বাহ, এই যে এইখানে তাকাও, এইখানে। বাহ, এখন ওই পাতা দাও। একটু গোমটা দাও, একটু গোমটা দাও। দাও দাও। হ্যাঁ, নতুন বউয়ের মতো গোমটা দাও। আচ্ছা আচ্ছা। বাহ, হয়েছে, মেলা হয়ে গেছে। আমার ছবি তুলবো না? তোমারও তুলে লাগবে। আসো আসো আসো, বল তুলে দিচ্ছি। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, এখানে দাঁড়াও। হ্যাঁ, দাঁড়াও। বাহ, হাসো। বাহ 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 বাহ। দাঁড়ান, আপনিও দাঁড়ান। হ্যাঁ, তিনজনে একটা ছবি তুলে দিই। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেল। কিছু চাচা, আমিও তো বিদেশ যাবো, আমাকে একটা ছবি তুলে দাও। অবশ্যই তোমার ছবি তুলতে হবে, কিন্তু তোমার ছবি এইখানে না, তোমাকে বাড়ি থেকে তুলবো। আচ্ছা। ও ভাই, হ্যাঁ ভাই, কোনো সমস্যা হবে না তো? কিসের সমস্যা? এই যে মেয়েকে বিদেশে পাঠাচ্ছি তো। 2 বছর থাকলি কারি কারি টাকা নিয়ে আসবে। মিয়া মানুষ তো, তাই ভয় হচ্ছে। অবশ্য পল্টুর সাথে যাচ্ছে, সেটাই ভরসা। চিন্তা করেন না, ওর বাপ ভাই কেউ নেই, উপরে আল্লাহ, নিচে আপনারাই ভরসা। ভরসা রাখতে পারেন। আমি আসি। পল্টু বাবাজি, তুমি যাবা নাকি? না চাচা, আপনি যান, আমি পরে আসবানি। ও আচ্ছা, ঠিক আছে, আসি তাহলে। হ্যাঁ চাচি, ফুলিরে কিন্তু খুব সুন্দর লাগতেছি। হয় রে বাপ, এই সোনার বরণ চেহারা বিদেশে না যে মাটি হয়ে না যায়। টালি চাচি জাতি দিও না। কেন, অসুবিধা কি? তুমি তো সাথে সাথেই থাকবা। না, আমার জাতি মন চাচ্ছে না। না রে বাপ, যাও, গেলি ভালোই হবি। তোমার তো কিছু নেই, সবকিছু তো তোমার বাপের। দুইজনে মিলে কামাই করলে ভালো হবি না? সেই জন্যই তো যাচ্ছি। আসমা, ফুলি, তোমার যা সুন্দর লাগতেছে না, একদম সিনেমার নায়িকার মতো। আমরা যাব কবে? আমার জাতি ইচ্ছা করছে না। কেন? তো কাজ করতে করতে যদি নায়িকার মতো চেহারা নষ্ট হয়ে যায়।
আবার আলিপুরে তোমার জন্য রোজ সাজবো আর ফটো তুলবো। আচ্ছা আপনি কিটা এই গ্রামে কি নতুন? তুমি কে? আমি চেয়ারম্যানের নাতি। বাবার নাম কি? আলী ভাই। ও, তুমি কি জানো এই পিলারটা কিসের? এটা এটা সিমেন্টের। এই পিলারটা এখানে কেন? এইটা এইটা একটা মুক্তিযোদ্ধার কবর। কার কাছ থেকে শুনেছো? আব্বা কইছে, আমার দাদা মুক্তিযোদ্ধা ছিল। তোমার বাবা বেঁচে আছে? হ্যাঁ বেঁচে আছে। আব্বা তো এখনো জোয়ান, বেশি বয়স হয় নাই, এখনো তরুণ আছে। তোমার বাপ তোমার দাদার মতন হয় না। তোমার দাদা দেশের ভালো চাইতো, কিন্তু তোমার বাপ চায় নাই। আমার আব্বাকে দেশের ভালো সেটা করতে পারেন। তুমি নিজেই একদিন বুঝতে পারবে, খোঁজ করে দেখো, নিজেই বুঝবে কেন ওরা দেশের ভালো চায় না। বলি খোঁজ খবর কিছু রাখেন? এই দেখো, কিসের খবর গফুর ভাই? ওই যে লিয়াকত অনেকদিন পর আবার গ্রামে ফিরে এসেছে। বীর মুক্তিযোদ্ধা লিয়াকত? উনি না নিরুদ্দেশ ছিলেন, ফিরে এসেছেন। খুব ভালো মানুষ, আব্বার কাছে শুনেছি। আমাদের কাছে রিপোর্ট আছে, তুখোর মুক্তিযোদ্ধা। এই দেখো, তাতে সমস্যাটা কি? এখন তো আর যুদ্ধ করছে না। করছে করছে, ওরা এখন যুদ্ধের ভেতরেই আছে। কিরা কার সাথে যুদ্ধ করে? তারাই তো যুদ্ধ করে দেশটাকে পাকিস্তানি হানাদার মুক্ত করেছে, দেশটাকে স্বাধীন করেছে। আমরা তো সুযোগ বুঝে ক্ষমতায় চলে এসেছি। এখন ওরা আমাদের সরাবার জন্য গোপনে গোপনে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। চালাক না, ওরা প্রকাশ্য যুদ্ধে জিতেছে, আমরা গোপন যুদ্ধে জিতবো। যুদ্ধ করলে তবে না জিতবো। তাহলে পরে আমরা কিভাবে যুদ্ধটা করব? খেয়াল রাখতে হবে ওরা কিভাবে মানুষের উপর প্রভাব বিস্তার করছে, আমরা তার বিপরীতটা করব। এই দেখো, রাখেন তো গফুর ভাই, অত শত না বুঝে সুযোগ মতো ক্ষমতায় এসেছেন। যতদিন থাকেন লুটপাট করে কিছু আখের গুছান, ভবিষ্যতে কাজে লাগবে। সেটাই। ভবিষ্যৎ বলে একটি কথা আছে, বুঝতে পারছো? ভবিষ্যতে আমরা কি করব না করব, আমাদের জীবন কিরকম হবে, এই সব কিছু চিন্তা ভাবনা করে বঙ্গবন্ধু এই দেশটা আমাদের এনে দিয়েছে। তাহলে এই দেশটা রক্ষার কাজ কাদের? আমাদেরই তো, নাকি? কিভাবে এনে দিয়েছেন? বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছিলেন, আমরা সবাই সেই ডাকে সাড়া দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম। দীর্ঘ 9 মাসের যুদ্ধ হলো এবং সেই যুদ্ধে আমরাই জিতলাম। আমরা দেশ পেলাম আমাদের নিজেদের, আমাদের এই বাংলাদেশটা আমরা, আমাদের দেশ আমরা পেলাম যুদ্ধ করে। আচ্ছা চাচা, ওইটা তো একজন বীর মুক্তিযোদ্ধার কবর, আপনি কি তাকে চিনতেন? চিনি, আমি তাকে চিনি। একজন মহিলা ছিলেন, মহিলা মুক্তিযোদ্ধার কবর এটা। তিনি ছিলেন আমার স্ত্রী। এই দেখো, পাবলিকের মুখে মুখে শুধু মুক্তিযুদ্ধের গল্প। ওটা আপনাদের কথাও সবাই বলে, তো পার্থক্য হলো ওদের পক্ষে আর আপনাদের বিপক্ষে। মুক্তিযোদ্ধা আর রাজাকার। ভাব দেখে মনে হচ্ছে আপনারা সবাই মুক্তিযোদ্ধা হয়ে যাচ্ছেন। তালিবার তো খুব ভালোই হতো, তা কি আর সম্ভব? চরিত্রে যে দাগ লেগেছে তা কি মোছা সম্ভব? সম্ভব না। রাজাকার কি কখনো মুক্তিযোদ্ধা হতে পারে?
তা সেটা পারার দরকারই বা কি? আচ্ছা, আমরা তো আজ এখানে এসব আলোচনা করার জন্য বসিনি। এই দেখো, কথা প্রসঙ্গে উঠলো এই আর কি। তবে যতদিন বাংলাদেশ থাকবে মুক্তিযোদ্ধাদের কথা তো উঠতেই থাকবে। যাক, এখন আমরা আমাদের মুক্তির কথা বলি। আরে আমাদের আবার মুক্তি কি? আমরা কি বন্দি আছি? আমরা মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছি, কি বলেন? ওই পর্যন্তই। কারণ মুক্তির জন্য যে ত্যাগ প্রয়োজন সেটা কি আমরা করতে পারবো? আমাদের ত্যাগ মানে হচ্ছে আবার ক্ষমতা ফিরে যাওয়া। স্যার, আমরা তো সবসময় পেছনের দরজা পছন্দ করি। এখন এই পেছনের দরজা পাইতে গেলে আমাদের কি কি ত্যাগ করতে হবে এটা যদি একটু বোঝায় কোন সুবিধা। সেইটা সবার জানার দরকার। আমরা যা করব আপনারা সবাই তার পেছনে সমর্থন দেবেন, ব্যাস। আচ্ছা চাচা, এই যে এখানে যার কবর নারী মুক্তিযোদ্ধা, ওনার গল্প আমাদের শোনাতে পারেন? আমি শুনবো। বাবা অবশ্য মুক্তিযুদ্ধের গল্প শোনায় না, দাদা শুনাইছিল। তোমরাই তো শুনবে, শুনে স্বাধীনতা কি করে অর্জন করতে হয় সেটা বুঝতে পারবে। আমরা শুনবো। যুদ্ধ শুরু হলো। আমি আমার 6 বছরের ছেলে আরিফ আর ওর মাকে রেখে ট্রেনিং এ চলে গেলাম। তারপর ট্রেনিং শেষ করে ফিরে এলাম। ততক্ষণে অনেক অঘটন ঘটে গেছে। আমার ময়নাকে এক রাজাকার পাক সেনাদের ক্যাম্পে দিয়ে আসলো, আর আমার শিশু, আমার ছেলেটা আরিফ, গ্রামের এক মৌলভী, এক ইমাম সাহেব, তিনি আমার ভাইয়ের কাছে দিয়ে আসলেন, আমার ছোট ভাইয়ের কাছে। বৌমার আব্বা লোকমান সাহেব স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। ভাবিকে আটকে রাখার পর ভাইজান গিয়েছিলেন ওনার কাছে কিছু করার জন্য। তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন যে তিনি দেশ ভাঙতে চান না, জিন্দাবাদে বিশ্বাস করেন। ব্যাপারটা আমরা না জানলেও বৌমার বাবা মা জানতেন। তারা এই ব্যাপারটা আমাদের বুঝতে দেননি, আর এই ব্যাপারে কিছু বলেনি। এটা ওনারা অন্যায় করেছেন বলে আমি মনে করি না। তার কারণ ওর বাবা মা হয়তো ভেবেছিলেন বিষয়টা জানাজানি হলে বিয়েতে একটা ঝামেলা হতে পারে। এটা তো কোনো বাবা মাই চান না। না, আমি তাদের দোষ দিচ্ছি না, কিন্তু তাদেরকে মেনেও নিতে পারছি না। কিন্তু তাদের মেয়েকে তো মেনে নিয়েছেন। হ্যাঁ, মেনে নিয়েছি, সবাই মিলে মেনে নিয়েছে, আর ভালোবেসে গ্রহণও করেছে। আর এই যে বৌমা, বৌমা আন্তরিকতার সাথে আমাদের সংসারটা করছে। হ্যাঁ, ভাইজানও এ নিয়ে কোনো প্রশ্ন তোলেননি। তবে ভাইজান যদি বিয়ের আগে বিষয়টা জানতেন তাহলে হয়তো এই বিয়েটা হতো না। আব্বা তো এখন কোনো রাজনীতি দলের সাথে যুক্ত না। এখন উনি স্বাধীনতার পর থেকে এসব কোনো কিছু আর করছেন না। উনি পাকিস্তান রাখতে চেয়েছিলেন, কিন্তু উনি তো বাংলাদেশকে মেনে নিয়েছেন। ময়নাকে ক্যাম্পে আটকে রেখে নানান রকম নির্যাতন করেছে। জ্বলন্ত সিগারেট সারা শরীরে চেপে চেপে ধরে পুড়িয়ে দিয়েছে। এত অত্যাচার করেছে, সে দাঁড়াতেই পারে না। আমি মুক্তিযোদ্ধাদের দল বল নিয়ে সেই ক্যাম্প আক্রমণ করলাম এবং পুরো ক্যাম্পটাকে ধ্বংস করলাম। ময়নাকে কাঁধে নিয়ে আমি বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে আমি এই জায়গায় এখানে একটু বিশ্রাম নেবার চেষ্টা করলাম।
ময়নাকে আমি ওখানে রাখলাম, ময়না ওখানেই মারা গেল। কোনোভাবে আমি ওকে এখানে দাফন করলাম। আমি বিশ্বাস করি এবং আমি এটা মানিও যে আমার আব্বা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিলেন, কিন্তু উনি তো রাজাকার ছিলেন না, উনি তো কারো কোনো ক্ষতি করেননি। দেশ স্বাধীন হলো, উনি তো দেশকে মেনেই নিয়েছেন, তারপর তো উনি রাজনীতি থেকে সরেও আসছেন। দেখো, তারপরেও কিন্তু ওনাকে রাজাকারের অপবাদ নিয়ে বেঁচে থাকতে হচ্ছে। কিন্তু আমার আব্বা তো রাজাকার ছিলেন না। কিন্তু এটা তো পরিষ্কার যে যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিলেন তাদেরকেই রাজাকার বলে। কিন্তু এটা কি ঠিক বলো? এটা তুমি ঠিক বলে মনে করো? বিষয়টা আসলে এমন যে বিচার বিশ্লেষণ করে এই মত বদলানো সম্ভব না। এটা ইতিহাস হয়ে গেছে। মুক্তিযোদ্ধা রাজাকার, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে। জয় বাংলা, জিন্দাবাদ। তোমার বাবাও কিন্তু এই কথাই বলবে। শোনো মানুষেরা শোনো, আমি তোমাদেরই যেন মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ওদের আঘাত হানো। শোনো মানুষেরা শোনো, আমি তোমাদেরই যেন মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ওদের আঘাত হানো। মুক্ত হবে বাংলা, আবার মুক্তি পাবে যেন। শোনো মানুষ শোনো।